তো আজকে আমরা পড়ব স্ট্রাকচার অফ ডিএনএ, মানে ডিএনএর রাসায়নিক গঠন। তো সাধারণত ডিএনএ কতগুলো নিউক্লিওটাইড জুড়ে জুড়ে তৈরি হয়, মানে সোজা কথায় ডিএনএর গঠনগত আর কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএ হোক বা আরএনএ, দুজনেরই গঠনগত একক নিউক্লিওটাইড। আর ডিএনএ আর আরএনএকে একত্রে বলা যেতে পারে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে যে নিউক্লিওটাইড। এই জিনিসগুলো ক্লাস 9-এই পড়া আছে। তো এবার এই যে নিউক্লিওটাইড বলে যে জিনিসটা, সেটা কী জুড়ে তৈরি হয়, সেটা তিনখানা জিনিস জুড়ে তৈরি হয়। একটা হচ্ছে যে পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা, একটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিডের সংকেত যদি আমরা দেখি তাহলে দেখব যে H3PO4। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। তো এমনিতে আমরা ক্লাস 10-এ পড়েছি যে কিভাবে কোনো সমযোজী যৌগের সংকেতটা লিখতে হয়। তো যেমন এখানে দেখানো হচ্ছে যে H3PO4কে কীভাবে লেখা হবে। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে P। আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণু সেটাই হয় যার যোজ্যতা সবথেকে বেশি। তো এখানে ফসফরাসের যোজ্যতাই সবথেকে বেশি 5, তাই জন্য ফসফরাস মাঝখানে। তো সমযোজী যৌগ সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে তাহলে আমারই ইউটিউব চ্যানেলে সমযোজী যৌগ সম্পর্কে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। তো তাহলে পি বলতে ফসফরাস, তার যোজ্যতা যত হবে তার গঠন আঁকার সময় ততগুলো হাত আঁকবো, সোজা কথা। এবার তাদের ততগুলো বন্ধন আঁকবো। এখানে ফসফরাসের 5খানা বন্ধন দেখানো রয়েছে, 1, 2, 3, 4 আর এই একটা 5টা। তো কী থাকে, একটা হাতে রয়েছে ডবল বন্ড বা দ্বিবন্ধনে যুক্ত অক্সিজেন, একটা হাতে অক্সিজেন আর অক্সিজেনের সাথে জুড়ে হাইড্রোজেন। তো যাই হোক OH, এই হাতেও OH, এই হাতেও OH। তো তাহলে দেখো H 3টে হাইড্রোজেন, H3 হয়ে গেল, P একটাই, এই যে P, আর অক্সিজেন 1, 2, 3, 4, তাই জন্য H3PO4। এর নাম কি? ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এবার এই ফসফরিক অ্যাসিড ভেঙে গিয়ে কী বলে মানে H3-র জন্য আর কি ভেঙে গিয়ে 3খানা H+ বা প্রোটন তৈরি করতে পারে। আর কি তৈরি করে সাথে, মানে 3খানা প্রোটন তো তৈরি হচ্ছেই, সাথে আরও তৈরি করে PO4-3, যার নাম ফসফেট মূলক। তো সেই জন্যই কোনো কোনো বইতে এই H3PO4 বা ফসফরিক অ্যাসিডের কথা না বললে একেবারে ফসফেট মূলকের কথাও বলা থাকে, তাই উপরে PO4-3টা লিখে দিয়েছি, এটা কি? ফসফেট মূলক। আচ্ছা, এবার নাইট্রোজেন বেস যেগুলো, সেগুলো কিরম দেখতে হয় আমরা পরে দেখছি, আপাতত নামগুলো জানি। যেগুলো মানে যখন ডিএনএতে নাইট্রোজেন বেস থাকবে না বা নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকবে, সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। আর এই নাইট্রোজেন বেস যদি আরএনএতে থাকে তখন অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন থাকছে একই রকমভাবে ডিএনএর মতোই, কিন্তু থাইমিনের পরিবর্তে নতুন চলে এলো ইউরাসিল, তাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডিএনএতে থাকা নাইট্রোজেন বেস 4খানা, আরএনএতে থাকা নাইট্রোজেন বেসও 4খানা। এর মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিনকে বলা হয় পিউরিন, সাইটোসিন আর থাইমিনকে বলা হয় পিরিমিডিন। এখানেও তাই, এই দুটো পিউরিন, এই দুটো পিরিমিডিন। তাহলে আমরা দেখছি অ্যাকচুয়ালি পিরিমিডিন 3 রকমের হয়, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, কিন্তু পিউরিন 2 রকমেরই হয়, অ্যাডেনিন আর গুয়ানিন। আচ্ছা, এদের আকৃতি কীরকম দেখে নিই। এদের আকৃতি হচ্ছে যে এই টাইপের। সাধারণত পিউরিনরা এরকম দুটো রিং দিয়ে তৈরি, যেমন এটা দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6 ষড়ভুজাকার গঠনযুক্ত একটা বলয়, তার সাথে আর একটা বলয়, সেটা 1, 2, 3, 4, 5টা বাহু, মানে পঞ্চভুজাকার গঠনযুক্ত আর একটা বলয়। তাহলে 2খানা বলয় জুড়ে তৈরি হয় এই পিউরিনরা। এবার পিউরিনের 2খানা ভাগ রয়েছে, অ্যাডেনিন আর গুয়ানিন। তাদের এক এক রকম দেখতে হয়। আমরা জাস্ট এটা ইন জেনারেল বা সাধারণভাবে পিউরিনের আকৃতি কিরম হয়, কী থাকে সেইগুলো দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে কার্বন নাইট্রোজেন, কার্বন কার্বন নাইট্রোজেন, এরকম মানে এইভাবে চলতে থাকে, CN, এইভাবে ঘুরে ঘুরে এই বলয়টা তৈরি হয়। তো এখানে 1 নম্বর মৌল হিসেবে ধরা হয় এই নাইট্রোজেনটাকে, এটা 1, তারপরে এটা 2 নম্বর কার্বন। মানে এখানে হচ্ছে যে অন্য যৌগগুলোতে আমরা কি দেখছি যে শুধুই কার্বনের সংখ্যাটাকে ধরে নাম্বারিং করা হয়, কিন্তু এখানে তাই নয়। এখানে হচ্ছে যে
নাইট্রোজেন কার্বন দুজনকেই ধরা হয়। তো নাইট্রোজেনটা 1 নম্বর নাইট্রোজেন, কার্বনটা 2 নম্বর কার্বন, এই নাইট্রোজেনটা 3 নম্বর নাইট্রোজেন, এই কার্বনটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন, এইটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা আবার 9 নম্বর নাইট্রোজেন। এইটারই অনেক গুরুত্ব আছে, সেটা আমরা পরে দেখব কী গুরুত্ব আছে। আচ্ছা, আর মাঝখানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড দেখানো হয়েছে। দুটো দাগ দেওয়া মানে ডবল বন্ড, একটা দাগ দেওয়া মানে সিঙ্গেল বন্ড। তো এটা দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু যদি কেউ মুখস্থ করতে চায় তাহলেই করা যায়, কারণ হিসেব হচ্ছে একখানায় জিনিস যে কার্বন এর 4খানা হাত হবে, নাইট্রোজেনের 3টে হাত হবে। তো সেইটা দেখে নিলেই হলো। যেমন এখানে নাইট্রোজেনের 2টো হাত হয়েছে, এদিকে একটা হাত হবে। এখানে কার্বনটার এইখানে 2খানা হাত হয়ে গেছে, তাহলে আরও 2টো হাত, 4টে। এইখানের কার্বনের এখানে 2টো হাত, আর এই একটা 4টে। এরকম করে সব কার্বনেরই 4টে করে হাত আছে, তো বন্ধন আছে। প্রত্যেকটা নাইট্রোজেনেরই 3খানা করে বন্ধন বা হাত আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে পিউরিনের পর পিরিমিডিন। তো পিরিমিডিনের মধ্যে বললাম যে উদাহরণ হিসেবে হচ্ছে যে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিলের কথা বলা যায়। আচ্ছা, এবার এদের গঠন মানে সাধারণ গঠন কীরকম হয়, এটা যেমন ইউরাসিলের গঠনটা দেখিয়েছি, যে কার্বন কার্বন কার্বন, নাইট্রোজেন, কার্বন কার্বন। তাহলে 5খানা কার্বন আর একটা নাইট্রোজেন দিয়ে গঠিত একটা যৌগ, যেখানে এদের মধ্যে বন্ড কী হবে সেটা ডিপেন্ড করছে যে কার কটা হাত ভর্তি হয়েছে তার উপরে। তো এইভাবে লেখা রয়েছে। এবার এর নাম্বারিং কীভাবে হয়েছে, এই নাইট্রোজেনটাকে 1 নম্বর বলা হয়। 1 2 3 4 5 6, এটা একদম ঠিকঠাক একটা ষড়ভুজাকার একটা বলয় দিয়েই তৈরি। তাহলে আমরা দেখছি যে পিউরিন অনেক জটিল, কারণ এখানে 2খানা বলয় লাগছে, একটা ষড়ভুজাকার বলয় আর একটা পঞ্চভুজাকার বলয়। এখানে সেক্ষেত্রে আমাদের একটাই বলয় থাকে। কিসের ক্ষেত্রে? এটা পিরিমিডিনের ক্ষেত্রে। এই হলো পিরিমিডিন। আচ্ছা, এরপর তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে ফসফরিক অ্যাসিডের পার্টটা আর নাইট্রোজেন বেসের পার্টটা। এবার পড়ে রয়েছে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ। এই দুটো হচ্ছে শর্করা, ডিএনএ আর আরএনএতে থাকা শর্করা। রাইবোজ শর্করা আরএনএতে থাকে, ডিঅক্সিরাইবোজ শর্করা ডিএনএতে থাকে। তো এদের মধ্যে পার্থক্য একটা ছোট্ট জায়গার, ঠিক আছে? কীরকম? যদি এদের স্ট্রাকচারটা এখানে ছোট্ট করে আঁকা হয়, তাহলে এই শর্করাগুলোকে দেখতে এরকম। এই হলো 4খানা কার্বন, আর এই ধারে আর একটা কার্বন, মিলিয়ে মোট 5 কার্বনযুক্ত রিং। 5খানা কার্বন থাকে বলেই এদের নাম হয়েছে পেন্টোজ। আমরা জানি মনো বলতে 1, ডাই বলতে 2, ট্রাই বলতে 3, এরকম করতে করতে পেন্টা বলতে 5। সেই কারণেই এখানে পেন্টোজ সুগার বলা হয়েছে এদের, কারণ 5খানা কার্বন রয়েছে। তো যাই হোক, 5খানা কার্বন দিয়ে গঠিত এই সুগারটার নাম পেন্টোজ সুগার। এবার ব্যাপারটা হচ্ছে যে এর এইভাবে থাকে যে এখানে এইচ, তো আর এক হাতে ও এইচ, তাহলে এই কার্বনের 4টে হাত পূরণ হয়ে গেল। অক্সিজেনেরও 2খানা হাত পূরণ হয়ে গেল, কারণ এই যে কার্বনটা আসলে অক্সিজেনের সাথে যুক্ত, সেই অক্সিজেন আবার হাইড্রোজেনের সাথে যুক্ত। মানে এখানে জায়গা নেই, তাই দেখানো যাচ্ছে না। ছোট করে যদি আঁকা হয়, এই তারপরে এ আবার হাইড্রোজেনের সাথে যুক্ত, এই ব্যাপার। তো আমরা অত জায়গা নেই, এই জন্য একদম ও এইচ লিখে রাখলাম, এই ব্যাপার। তাহলে অক্সিজেনেরও 2 হাত দেখানো হয়ে গেল। এই কার্বনটার একটা হাত হয়েছে, 2টো হাত হয়েছে, তাহলে আবার এই একই ব্যাপার। এইখানে ও এইচ আর একদিকে এইচ, এটার 2 হাত হয়েছে, তাহলে এদিকে ও এইচ, ওদিকে এইচ। এটার 1 2 3 হাত হয়েছে, তাহলে এখানে একটাই জাস্ট এইচ হলো। তারপর এই যে কার্বনটা 5 নম্বর কার্বন, এর দেখা যাচ্ছে একটাই হাত এখনও অবধি হয়েছে, তাহলে আরও 2খানা হাত থাকবে, সেই 2টো হাতে 2খানা হাইড্রোজেন থাকবে, আর একটা হাত যেটা আছে সেখানে ও এইচ থাকবে। তাহলে এর 4খানা হাত পূরণ হয়ে গেল, 1 2 3 4, এই ব্যাপার। আচ্ছা, এবার নাম্বারিং কীভাবে করা হয় পেন্টোজ সুগারের ক্ষেত্রে? এদের হচ্ছে যে এই যে কার্বনটা সেটা 1 নম্বর কার্বন হয়, এইটা 2 নম্বর কার্বন, এইটা 3 নম্বর কার্বন, এইটা 4 নম্বর, আর এই বাইরে যেটা থাকছে সেটা 5 নম্বর কার্বন হয়। তো এইটা হচ্ছে যে রাইবোজ সুগারের গঠন। তো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্যটা কী আছে? কথা দিয়েই বোঝা যাচ্ছে যে ডি মানে হচ্ছে যে বেরিয়ে যাওয়া বা না থাকা, এরকম। কি থাকে না? অক্সিজেন থাকে না যখন একখানা, মানে একটা অক্সিজেনের শুধু হেরফের, তাই জন্যই নাম হয়েছে ডিঅক্সিরাইবোজ। তো কি হয়, এই যে 2 নম্বর যে কার্বন, তার সাথে একদিকে ছিল ও এইচ আর একদিকে ছিল এইচ। তো
ছবিটা বড্ড জঘন্য হয়ে গেছে, আমি পরে আর একবার বলেও দেবো। যাই হোক, এই 2 নম্বর কার্বনের OH না থেকে শুধু H থাকবে, তখনই এটার নাম হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ। তাহলে এই অবস্থাতে থাকে কখন? যখন ডিএনএর ভিতরে এই শর্করাটা থাকে। আর যদি OH থাকতো, এরম অবস্থায় থাকতো আরএনএর ভিতরে যখন থাকবে তখন। এই হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর রাইবোজের পার্থক্য। যেটা প্রথমেই বলছিলাম যে নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডগুলোর মানে ডিএনএ আরএনএর গঠনগত একক। তাহলে একটা নিউক্লিওটাইড তৈরি করে দেখানো হোক। অংশগুলোর নাম ফসফরিক অ্যাসিড, তো ফার্স্টেই ফসফরিক অ্যাসিডটাকে এখানে আঁকা হয়েছে। পি হাত বেরিয়েছে, 1টা 2টো 3 4টে 5টা, যা যেরম হওয়া উচিত দেখিয়েছি আগেই, আর বলবো না, সেরম আঁকলাম। তাহলে ফসফরিক অ্যাসিডের পার্টটাকে সব লাল দিয়ে আঁকা হয়েছে, লাল রঙের হাইড্রোজেন অক্সিজেন এসব দিয়ে এঁকেছি। আচ্ছা, এবার নীল আর কালো দিয়ে আঁকা হচ্ছে যে পেন্টোজ শর্করার পার্টটা। তো পেন্টোজ শর্করা এরকম হয়, অক্সিজেন, কার্বন, 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 যেরকমভাবে যা বেরোয় সব বললাম। আচ্ছা, এবার এটা একটা আরএনএর দেখাচ্ছি। তাহলে আরএনএতে যে পেন্টোজ শর্করাটা থাকে, একটু আগেই বলা হলো যে সেটা হচ্ছে যে রাইবোজ প্রকৃতির। রাইবোজ মানে এই জায়গাতে এইচ না থেকে OHই থাকবে। হ্যাঁ, এই যে আগেই দেখানো হলো যে যখন রাইবোজ তখন OH থাকবে। তাহলে ঠিক এখানে OHই আছে। আচ্ছা, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। এই 5খানা কার্বন পেন্টোজ সুগারের। তো 1 নম্বর কার্বন নাইট্রোজেন বেসদের সাথে যুক্ত হয়, একটু পরে দেখাচ্ছি। আগে আমরা ফসফেট আর পেন্টোজ শর্করা মিলিয়ে যে চেনটা তৈরি হবে এই 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 এরকমভাবে, সেটা দেখিয়ে নিই। তাহলে যখন দেখা যাচ্ছে এই যে 5 নম্বর কার্বন, তার 2 হাতে 2খানা হাইড্রোজেন, একটা হাতে OH, এই OH আর এখান থেকে ফসফেটের একটা H, এরা দুজন জুড়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কী হবে, H আর OH যদি মেশে তাহলে কি হয়, জল, H2O, সেই H2O বেরিয়ে যাবে, যার ফলে এই পার্টটুকু আর থাকবেই না, হয়ে যাবে কি এই ওটার সাথেই এই কার্বনটা যুক্ত হয়ে যাবে। দেখানো রয়েছে ছবিটা কীরকম হবে তখন। পি, তার 4খানা অক্সিজেন যেরম আছে ছিল রয়েছে, এই যে O- লেখা হয়েছে, অ্যাকচুয়ালি O এর সাথে H জুড়ে আছে। তো যাই হোক, এই যে অক্সিজেনটা 5 নম্বর কার্বনের সাথে জুড়েছে তাকে দেখানো রয়েছে। মাঝখানে কোথাও H আর OHকে আর লেখা হয়নি, কারণ জল হিসেবে ওটা বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সেই ছবি, যে H আর OH বেরিয়ে গেল, পি এর সাথে যুক্ত এই অক্সিজেনটা এই 5 নম্বর কার্বনের সাথে জুড়ে গেছে, আর 2খানা H যে যারা ধারে বেরিয়েছিল 2খানা হাতের মতো হয়ে, তাদেরকে এখন পাশাপাশি লিখে দেওয়া হয়েছে CH2। আচ্ছা, এবার এই যে 5 নম্বর কার্বন, তাহলে তার সাথে ফসফেট যুক্ত হয়। এদিকে 1 নম্বর কার্বন, তার সাথে নাইট্রোজেন বেসেরা যুক্ত হয়, বলে রেখেছি কী করে হয়, ঠিক দেখাবো পরে। আচ্ছা, এবার 3 নম্বর যে কার্বন আছে তারও নিচেতে রয়েছে OH। আবার এবার আচ্ছা 1 মিনিট, এখানে হচ্ছে যে এই যে পার্টটুকু আমি নীল দাগ দিয়ে ঘিরে দিচ্ছি, সেই পার্টটুকু হচ্ছে একটা নিউক্লিওটাইড। এই যে এখানের এই এতটা পার্ট হচ্ছে একটা নিউক্লিওটাইড। দেখে নাও সব কিছু আছে কি না, যে এখানে নাইট্রোজেন বেস, এই যে এই কালো দিয়ে আঁকা, আর এইখানে শুধু একটুখানি নীল দিয়ে আঁকা, এই পুরো জিনিসটা হচ্ছে যে পেন্টোজ শর্করা, আর লাল দিয়ে আঁকা ফসফরিক অ্যাসিড। তাহলে এই পুরোটা জুড়ে এটা একটা নিউক্লিওটাইড ছিল। এর পরের নিউক্লিওটাইড যদি দেখি, তাহলে এই যে এই লাল অংশটা হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড, তারপর এই যে নীল অংশটা দিয়ে পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস দেখানোর জায়গা নেই। তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে যে পাশের নিউক্লিওটাইড। তাহলে এখন কি হবে, নিউক্লিওটাইডরা জুড়ে তৈরি হবে পলিনিউক্লিওটাইড। এবার এটা একটা নিউক্লিওটাইড, এটা আর একটা নিউক্লিওটাইড, দুজন জুড়বে। কিভাবে জুড়বে দেখা যাক। এই যে 3 নম্বর কার্বন, তার থেকে একটা H একটা OH বেরিয়েছিল। এদিকেও এই যে ফসফরিক অ্যাসিড, তার একটা ফসফরাসের থেকে OH বা OH বেরিয়ে আছে। এই যে হাইড্রোজেনটা আর এই যে OHটা, এরা দুজন আবার জুড়ে যাবে, গেলেই কী তৈরি করবে, H আর OH জুড়লেই H2 আর O, তার মানে জল তৈরি করবে। তাহলে এখনও জল বেরিয়ে যাবে, যার ফলে এই যে কার্বনটা সে অ্যাকচুয়ালি এখন জয়েন্ট হয়ে যাবে এই অক্সিজেনের সাথে। তাহলে ব্যাপারটা কী হয়ে যাবে, C আর O জুড়ে যাবে, মানে COP পরপর এক লাইনে থাকবে। তো তাহলে ছবিটা আবার কীরকম দেখতে হবে দেখে নিই। এই যে ছবিটা এখন ঠিক এরকম দেখতে হবে। এই যে 3 নম্বর কার্বনকে আর লিখতে লাগে না, কারণ এই যে বিন্দুগুলো এগুলোই কার্বন। তো সেই কার্বনের সাথে এই যে অক্সিজেনের সাথে ফসফরাস, তাহলে COP, এরা জুড়ে
তৈরি হলো। তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা, এই যে ফসফরাস মানে অ্যাকচুয়ালি ফসফেটটা জুড়ে রয়েছে, এই ফসফেটের সাথে আবার কে যুক্ত? এখানেও যেমন দেখানো হলো যে ফসফেটের সাথে অ্যাকচুয়ালি পরের নিউক্লিওটাইডের যে পেন্টোজ শর্করা সেটা যুক্ত। তো তাহলে এই যে পেন্টোজ শর্করা আর এই যে পেন্টোজ শর্করা, এটা একটা পেন্টোজ শর্করা, এটা আর একটা পেন্টোজ শর্করা, তাদের মাঝখানে তাহলে কি জুড়ে থাকছে? ফসফেট। ওই জন্য এই বন্ধনটার নাম ফসফোডাইএস্টার বন্ড। তাহলে এই জায়গাতে যে বন্ধনটা তৈরি হয়েছে তার নাম ফসফোডাইএস্টার বন্ড, কারণ দুখানা এস্টারকে জুড়ে দিল, তাই জন্য নাম ফসফোডাইএস্টার বন্ড। তাহলে কি দেখা যাচ্ছে? ফসফেট পেন্টোজ শর্করা, ফসফেট পেন্টোজ শর্করা, ফসফেট পেন্টোজ শর্করা, এরকম করে নিউক্লিওটাইডগুলো পরপর জুড়তে থাকবে এবং তৈরি করবে পলিনিউক্লিওটাইড। এবং তার সাথে এবার নাইট্রোজেন বেসগুলো দেখানো হয়নি, সেগুলো দেখাবো। যেমন এখানে দেখানো রয়েছে অ্যাডেনিন জুড়ে রয়েছে, এটাতে দেখানো রয়েছে গুয়ানিন জুড়ে রয়েছে, এটাতে দেখানো রয়েছে থাইমিন জুড়ে রয়েছে। এই যে আমাদের ছবি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফসফেটটা, এটাও আবার সেই এইচ আর ওইচ বেরোনোর মাধ্যমে জুড়ে যাবে কার সাথে? পেন্টোজ শর্করার সাথে। তাহলে তখন আবার একটা নিউক্লিওটাইড তৈরি হবে। তাহলে এই যে এইচ ওইচ বেরিয়ে মানে জুড়ে গিয়ে যে জল বেরোচ্ছে, সেটার ফলে কি তৈরি হয়েছিল? একটা নিউক্লিওটাইড তৈরি হয়েছিল। কিন্তু আরও ভাইটাল কোনটা? এইটা, কারণ এখানে হচ্ছে দুখানা নিউক্লিওটাইড জুড়িয়েছে। তাহলে আমরা দেখেছি 3 জায়গাতে এইচ আর ওইচ মানে মিলে গিয়ে জল বেরিয়েছে। এই এক জায়গা, এই আর একটা জায়গা, এই 2 জায়গাতেই হচ্ছে যে যখন ফসফেট পেন্টোজ শর্করার সাথে মিলে কি তৈরি করেছে? নিউক্লিওটাইড তৈরি হওয়ার দিকে এক ধাপ এগিয়েছে। কিন্তু এইটা হচ্ছে সবথেকে ভাইটাল জল বেরিয়ে যাওয়া, কারণ এই জায়গাতে এই একটা নিউক্লিওটাইডের অংশ আর এটা আর একটা নিউক্লিওটাইডের অংশ, তারা জুড়েছে। তাহলে এই যে ফসফোডাইএস্টার বন্ড, এটা খুব ভাইটাল। আচ্ছা, এবার হচ্ছে যে মনে রাখতে হবে যে এই যে পেন্টোজ শর্করা, তার তাহলে 5 নম্বর কার্বন কার সাথে যুক্ত হয়? ফসফেটের সাথে। 3 নম্বর কার্বন কার সাথে যুক্ত হয়? পরের নিউক্লিওটাইডের ফসফেটের সাথে। বোঝা যাক যে এটা ওই নিউক্লিওটাইডেরই ফসফেট। আর এই 3 নম্বর কার্বনটা যার সাথে যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে পরের নিউক্লিওটাইডের ফসফেটের সাথে। আর একটা জিনিস রয়েছে 1 নম্বর, তাহলে 5, 3, 1 অথবা 1, 3, 5, এই 3টে কার্বনই মেন রোল প্লে করছে। তো 1 নম্বর কার্বন কী করবে? না, পিউরিন অথবা পিরিমিডিনের সাথে জুড়বে। তো সেখানেও আবার নিয়ম আছে যে কত নম্বর পিউরিন বা কত নম্বর পিরিমিডিনের সাথে জুড়বে। দেখা যায় যে পিউরিনের সাথে যদি জুড়তে হয় তখন কি করবে ওরা? পিউরিনের 9 নম্বর নাইট্রোজেনের থেকে যে হাইড্রোজেনটা বেরিয়ে থাকে তার সাথে জুড়বে। এই যে হাইড্রোজেনটা ঠিক এরকম করে বেরিয়ে থাকে, NH দেখানো হয়েছে এখানে। এইটা ছিল পিউরিনের এই যে 1, 2 করতে করতে এই 9 নম্বর নাইট্রোজেন, তার থেকে একটা হাইড্রোজেন ঝুলছিল বা বেরিয়েছিল। তো সেই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন সেটা এখানে দেখানো রয়েছে। আবার এই 1 নম্বর কার্বনেরও তো 2টো হাত হয়েছিল, তাহলে আর 2টো হাতে কে রয়েছে? একটায় OH, একটায় H। এবার এই যে OHটা আবার এখানে হাইড্রোজেনের সাথে জুড়ে যাবে, যার ফলে কী হবে? জল। যেই জল বেরিয়ে গেল, এখন এই N আর C জুড়ে যাবে। তাহলে এটা কত নম্বর N? 9 নম্বর N। কার N? যদি পিউরিন হয় তখন। তাহলে পিউরিনের ক্ষেত্রে 9 নম্বর কার্বনের সাথে 9 নম্বর নাইট্রোজেনের সাথে পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বন জোড়ে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? যে পিউরিনের সময় 9 নম্বর নাইট্রোজেন আর 1 নম্বর কার্বনরা জোড়ে, ওই জন্য N9 আর C1 লিখে রাখলাম। একইভাবে এবার পিরিমিডিনের বেলায় দেখা যাক। পিরিমিডিনের বেলাতে হচ্ছে যে 9 নম্বর তো নেই, হ্যাঁ, পিরিমিডিন তো অনেক সরল ছিল, তো ওর হচ্ছে যে 1 নম্বর নাইট্রোজেন, তার থেকে এরকম একটা হাইড্রোজেন ঝুলছিল। এই যে 1 নম্বর, এবার ধরা যাক এটা পিরিমিডিন আর পিউরিন নয়, মুছেই দিলাম। তখন তাহলে কী হবে? পিরিমিডিনের যে 1 নম্বর নাইট্রোজেন, তার থেকে যে হাইড্রোজেনটা ঝুলছিল তার সাথে ওই OH জুড়বে, যার ফলে জল বেরিয়ে যাবে এবং এই নাইট্রোজেন এই কার্বন জোড়া লেগে যাবে, লেগে গিয়েই তৈরি হবে একটা নিউক্লিওটাইড। তাহলে দেখা যাচ্ছে যত জায়গাতে এরকম বন্ধন গঠন হচ্ছে প্রত্যেক জায়গা থেকে জল বেরিয়ে যাচ্ছে, H2O বেরিয়ে যাচ্ছে। তাহলে পিরিমিডিনের পাশে ওই জন্য লিখে দিলাম যে 1 নম্বর নাইট্রোজেনের সাথে পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বন জোড়া লাগে। ব্যাপারটা পুরো কার বেলায় বলা হলো? সাধারণত RN এর বেলাতে। এবার DN এর বেলায় স্পেশাল কিছুই হবে না, একই জিনিস হতে থাকবে সব। হ্যাঁ, মানে বলছি স্পেশাল 2-1টা জিনিস হবে, কিন্তু আলাদা কী হবে? এই যে OHটা
মানে গঠনের মধ্যে আলাদা কী হবে, বিক্রিয়া সব মোটামুটি একই, গঠনের মধ্যে এইখানে 2 নম্বর কার্বনের যে একদিকে এইচ আর একদিকে ওএইচ ছিল, ওএইচ না থেকে এইচ থাকবে, তাই জন্য এই নাম ডিঅক্সিরাইবোজ। সেম কেস এইখানেও এই যে 2 নম্বর কার্বন তো দেখানো হয়নি, মিটে গেছে। আচ্ছা, তো তাহলে ডিএনএর বেলাতে ওখানে ওএইচ লেখা যাবে না। তাহলে এই যে ছবিটা দেখাচ্ছিলাম, এখানে প্রত্যেক 2 নম্বর কার্বনেই এইচ দিয়ে দেখিয়েছি, এইচ দিয়ে দেখিয়েছি, এইচ দিয়ে দেখিয়েছি। তার কারণ কি, এগুলো সব ডিঅক্সি রাইবোজ এঁকেছি তাই জন্য। আচ্ছা, এই জিনিসটা আলাদা হবে গঠনের মধ্যে। আচ্ছা, এবার প্রক্রিয়াতে কি আলাদা হবে, সেটা হচ্ছে যে আরএনএ আমরা জানি একতন্ত্রী হয়, তাহলে এরকম একখানাই সরু সুতোর মতো অংশ তৈরি হবে, তাই তো, মানে এটা অনেক বড় করে এঁকেছি তাই অ্যাকচুয়ালি এরকম হবে। কিন্তু ডিএনএর বেলায় এইরকম একটা সুতোর সাথে আর একটা সুতোকে জুড়তে হয়। এবার সেই জোড়াটা কি করে হবে? হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা দেখব যে ডিএনএর যে দুখানা তন্ত্রী বা স্ট্র্যান্ড, হ্যাঁ, তারা হচ্ছে যে একে অপরের অ্যান্টি প্যারালাল। আমরা জানি প্যারালাল মানে হচ্ছে যে দুখানা সরলরেখা যখন সমান্তরাল হয় যেটাকেই বলি প্যারালাল, তার মানে কি, যে মানে সমদূরত্ব বজায় রেখে রেখে চলেছে। ডিএনএও ঠিক তাই, এই যতটা সরেছে এরকম করতে করতেই চলেছে। সেটা হয়তো আঁকাতে মনে হচ্ছে না, কিন্তু আসলে তো দেখেছি যে আমরা এরকম করতে করতে যায় তো সমদূরত্ব। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে কই এগুলো তো মিশে মিশে গেছে, তাহলে কোথায় এরকম হলো? ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ তো আর এরকম চ্যাপ্টা নয়, ডিএনএ তো 3D। তো 3D বলতে কি, যদি একখানা জিনিস এইভাবে ঘুরতে থাকে, স্পাইরাল সিঁড়ি যেভাবে হয় একদম তাই, এই একটা জিনিস ঘুরেছে, বুঝে গেল ব্যাপারটা? ঠিক এরমভাবে করতে করতে যায়, তার উপর দিয়ে আর একটা সিঁড়ি এরম পেছাতে পেছাতে এসছে, যার ফলে আমরা দেখতে এরকমই লাগে। হ্যাঁ, তো আসলে এরা প্যারালালি, কিন্তু কীভাবে প্যারালাল? অ্যান্টি প্যারালাল। এই অ্যান্টি প্যারালাল কথাটার মানে হচ্ছে যে এটার উত্তর যেখানে এটার দক্ষিণ সেখানে, আবার সেম এটার দক্ষিণ যেখানে এটার উত্তর সেখানে। হ্যাঁ, একেবারেই তাই। তো এখানে দেখা যাক কীভাবে সেটা হচ্ছে। আচ্ছা, এই ছবিতে সহজ করে দেখানো রয়েছে যে ফসফেট, তার সাথে জুড়ে থাকে সুগার, সুগারের সাথে জুড়ে থাকে পরের নিউক্লিওটাইডের ফসফেট। আচ্ছা, আমরা কি শিখেছিলাম যে 5 নম্বর কার্বন দিয়ে সুগার ফসফেটের সাথে জোড়ে, আর 3 নম্বর কার্বন দিয়ে সুগার পরের নিউক্লিওটাইডের ফসফেটের সাথে জোড়ে, আর সুগার 1 নম্বর কার্বন দিয়ে যে কোনো পিরিমিডিন বা পিউরিন বেসগুলোর সাথে জুড়তে থাকছিল। তাহলে এই 5 প্রাইম বলা হয় 5 নম্বর কার্বন, আমরা এইভাবে লিখব, হ্যাঁ, 5 প্রাইম, আর এটাকে বলা হয় 3 প্রাইম। তাহলে এই সুগারটার উপরের দিকটা 5 প্রাইম, নিচের দিকটা 3 প্রাইম। সেম এই সুগারটার উপরের দিকটা 5 প্রাইম, নিচের দিকটা 3 প্রাইম। তো এরকম করতে করতে গেলে একটা ডিএনএ যখন শেষ হবে, তার মানে তার নিচের দিকটা 3 প্রাইম, আবার উপরের দিকটা 5 প্রাইম। মানে ডিএনএর একটা সুতোর বা একটা দাগের উল্টো দিকে অন্যটার ঠিক এরকম, এখানে উল্টো করে আঁকা হয়েছে যার জন্য অ্যান্টি প্যারালাল। তাই ফসফেট, সুগার, তার সাথে জুড়ে আছে একটা নাইট্রোজেন বেস, আবার ফসফেট, সুগার, ফসফেট, এই চলতে আছে। আচ্ছা, এবার এই যে সুগারটা, এটাকে তো আমরা উল্টো করে দেখাচ্ছি, এইভাবেই থাকুক। তো আচ্ছা, 1 মিনিট, এটাকে যদি আমরা ঘুরিয়ে নিই, এটা বলছিলাম, এটাকে যদি আমরা ঘুরিয়ে নিতাম তাহলে এটারও তাই, উপরের দিকে থাকতো 5 প্রাইম, নিচের দিকে 3 প্রাইম। সেম এই সুগারেরও উপরের দিকে 5 প্রাইম কার্বন, নিচের দিকে 3 প্রাইম কার্বন। তো ব্যাপারটা কী দাঁড়াতো, যে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার উপরে কী হয়েছিল 5 প্রাইম, কিন্তু ওটার সেটা কোথায় ছিল, নিচের দিক। আবার এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার শেষে যে ইয়েটা হয়েছে সেটা 3 প্রাইম বা 3 নম্বর কার্বনের সাথে ফসফেটটা জুড়েছিল, তো ওটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা আবার 5 প্রাইম। তাহলে এইভাবে ডিএনএ হচ্ছে অ্যান্টি প্যারালাল, তার মানে কি, সমান্তরাল কিন্তু বিপরীতভাবে সমান্তরাল। তো তাহলে যার জন্য এইভাবে দেখানো হলো যে অ্যান্টি প্যারালাল কীভাবে হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে নাইট্রোজেন বেসগুলোর যে ব্যাপার। নাইট্রোজেন বেসগুলোও বসে থাকে না, ওরাও নিজেদের মধ্যে বন্ধন গঠন করে। কখন? যখন ডিএনএ তৈরি করতে হবে। নয়তো এই যে একটা সুতো আর একে প্যাচ খেয়ে যে আর একটা সুতো, তাদের মধ্যে তো কোনো ইন্টারাকশান থাকবে না, তাহলে তো ওই দুখানা একতন্ত্রী আরএনএ হয়ে গেল, তাই না? তো ডিএনএ হতে গেলে কি হবে, এই দুখানা একতন্ত্রী আরএনএর মতো জিনিসকে জোড়া লাগতে হবে। তো জোড়া লাগার প্রক্রিয়াটা দেখা যাবে। দেখা গেছে যে থাইমিন বলে যে নাইট্রোজেন বেসটা, সেটা জোড়া লেগে যায় অ্যাডেনিনের সাথে। তো এখানে ওই একই রকম আন্তঃক্রিয়া হয়, সমযোজী বন্ধন টন্ধন গঠিত হয়। তো যাই হোক, থাইমিন ছিল একটা পিরিমিডিন, অ্যাডেনিন ছিল একটা পিউরিন, তাহলে পিউরিন আর পিরিমিডিন জোড়া লেগে গেল। কী দিয়ে জোড়া লাগলো? দুখানা দাগ দেখানো আছে, তার মানে দ্বি বন্ধন দিয়ে জোড়া লাগলো। তাহলে দেখা গেল এ এর সাথে
মানে অ্যাডেনিনের সাথে থাইমিন জোড়া লাগে। কীভাবে জোড়া লাগে? জোড়া লাগার নিয়ম হচ্ছে দ্বিবন্ধনী দ্বারা জোড়া লাগে। একইভাবে দেখা যাচ্ছে গুয়ানিন আর সাইটোসিন এরা জোড়া লেগেছে। কীভাবে জোড়া লেগেছে? 3খানা দাগ দেওয়া, তার মানে ত্রিবন্ধনী দ্বারা জোড়া লেগেছে। তাহলে দেখা যাচ্ছে যে দুই ক্ষেত্রেই একটা পিউরিনের সাথে একটা পিরিমিডিন জোড়া লাগে। এখানেও তাই, এটা ছিল পিউরিন, এটা ছিল পিরিমিডিন। তাহলে সবসময় পিউরিনরা পিরিমিডিনের সাথে জোড়া লাগে। এবার এ আর টি এর মধ্যে সেটা দ্বিবন্ধনী দ্বারা, জি আর সি এর মধ্যে সেটা ত্রিবন্ধনী দ্বারা। আচ্ছা, এবার হচ্ছে যে তাহলে এইটা নিয়েই একজন বিজ্ঞানী চারগ্যাফ একটা নীতি বানিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে ডিএনএতে এরকম করতে করতে আমরা এই সুতোতে যতগুলো থাইমিন পাবো, ওই সুতোতে অ্যাডিনিন তাহলে ততগুলোই আছে। একইভাবে এই সুতোতে গুয়ানিন যতগুলো পাবো, ওই সুতোতে সাইটোসিনও ততগুলোই আছে, কারণ গুয়ানিনই তো সাইটোসিনের সাথে জোড়া লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাডেনিন যতগুলো থাকে থাইমিন ততগুলো থাকে। তার মানে অ্যাডেনিনের শতাংশ যদি 20% হয়, তাহলে থাইমিনও 20% থাকবে। আবার গুয়ানিন যদি 30% থাকে, তাহলে সাইটোসিনও 30% থাকবে। তো এগুলো জাস্ট আমি আমার মতো করে ধরে নিলাম। যাই হোক, এখানে যদি 25 হয় এটা 25, এটাও যদি 25 হয় এটাও 25ই হবে। তাহলে জি আর সি এর পরিমাণ সমান থাকে, এ আর টি এর পরিমাণ সমান থাকে। আচ্ছা, এটা দিয়ে আর একটা সূত্র, মানে অ্যাকচুয়ালি চারগ্যাফ বলে যে বিজ্ঞানী, তিনি দুখানা সূত্র দিয়েছিলেন। একটাতে বলেছিলেন যে এই অ্যাডেনিন আর থাইমিনের পরিমাণ সমান হয়, আর একটাতে বলেছিলেন গুয়ানিন আর সাইটোসিনের পরিমাণ সমান হয়। এবার ওটা থেকেই তিনি আর একটা সূত্রেও চলে এসেছিলেন যে তাহলে যদি এখানে অ্যাডেনিন আর গুয়ানিন, মানে কি এরা কি পিউরিন, পিউরিনদের মোট যোগফল কত পার্সেন্ট হচ্ছে দেখি, 20 যোগ 30, তাহলে 50% হচ্ছে। আবার যারা পিরিমিডিন মানে সি আর টি, এদের যোগফল যদি দেখা যায়, দেখা যাচ্ছে ওদেরটাও 50%ই হচ্ছে। তাহলে কি বোঝা গেল? একটা ডিএনএতে পিউরিন যত পার্সেন্ট বা যতটা পরিমাণ থাকবে, পিরিমিডিনও ততটা পরিমাণই থাকবে। তাহলে চারগ্যাফের দুটো সূত্র কি? একটা সূত্রে তিনি বলেছেন অ্যাডেনিন এবং থাইমিনের পরিমাণ সমান, গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণ সমান। আর একটা সূত্রে তিনি বলেছেন পিউরিনদের মোট পরিমাণ যত হয়, পিরিমিডিনদের মোট পরিমাণও তত হয়।